বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিগুলোর একটি রাশিয়া। লাখ লাখ সেনা, হাজার হাজার ট্যাঙ্ক, অসংখ্য ক্ষেপণাস্ত্র, আকাশভরা যুদ্ধ বিমান। কিন্তু এত শক্তি থাকার পরও কেন কখনো মস্কোর রাস্তায় ট্যাঙ্ক নামিয়ে কেউ ভ্লাদিমির পুতিনকে সরানোর সাহস দেখায় না? কেন রাশিয়ার কোনো জেনারেল রাতারাতি ক্ষমতা দখলের স্বপ্ন দেখে না? কেন বিশ্বের সবচেয়ে আলোচিত নেতাদের একজন ভ্লাদিমির পুতিন 2 যুগেরও বেশি সময় ধরে একই চেয়ারে বসে আছেন? এই প্রশ্নের উত্তর শুধু রাজনীতিতে না, এর ভেতরে জমে আছে ভয়, ক্ষমতা, অস্ত্র, গোয়েন্দা খেলা আর এক জটিল সিস্টেম। রাশিয়ার সামরিক শক্তির কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল যুদ্ধের ছবি। সক্রিয় সেনা সদস্য 10 লাখের বেশি, রিজার্ভ ফোর্স মিলিয়ে সেই সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছে যায়। হাজার হাজার ট্যাঙ্ক, সাজোয়া যান, আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, পারমাণবিক অস্ত্র, অত্যাধুনিক যুদ্ধ বিমান আর শক্তিশালী নৌবাহর নিয়ে রাশিয়াকে এখনও বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সামরিক শক্তি হিসেবে ধরা হয়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এত বড় বাহিনী থাকার পরও কেন কোনো জেনারেল ট্যাঙ্ক নামিয়ে ক্রেমলিন ঘিরে ফেলতে পারে না? কেন রাশিয়ায় সেনা অভ্যুত্থানের খবর শোনা যায় না? কারণ বাস্তবে রাশিয়ার ক্ষমতা শুধু সেনাবাহিনীর হাতে নেই। গত 2 দশকে পুতিন এমন এক ক্ষমতার কাঠামো তৈরি করেছেন যেখানে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, অস্ত্রশিল্প, প্রশাসন, আদালত, এমনকি বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ অংশ ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের ভেতরে চলে এসেছে। ফলে কোনো জেনারেলের হাতে হাজার হাজার সৈন্য থাকলেও সেই বাহিনীর অস্ত্র সরবরাহ, যোগাযোগ ব্যবস্থা, গোয়েন্দা তথ্য, রসদ আর রাজনৈতিক সমর্থনের বড় অংশ নিয়ন্ত্রণ করে পুতিনের বিশ্বস্ত নেটওয়ার্ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রাশিয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ সামরিক ইউনিটের উপর নজর রাখে এফএসবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা। ফলে গোপনে বিদ্রোহের পরিকল্পনা করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার উপর পুতিন আলাদা করে তৈরি করেছেন ন্যাশনাল গার্ড, যারা সরাসরি প্রেসিডেন্টের প্রতি অনুগত। অর্থাৎ কোনো বিদ্রোহ শুরু হলে বিদ্রোহী জেনারেলদের শুধু সেনাবাহিনী সামলালেই হবে না, তাদের লড়তে হবে গোটা রাষ্ট্রযন্ত্র, গোয়েন্দা নেটওয়ার্ক ও ক্ষমতার বহুস্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়ের বিরুদ্ধে। আর এ কারণেই রাশিয়ার মতো বিশাল সামরিক শক্তির দেশেও ক্ষমতার আসল চাবি বহু আগেই সেনাবাহিনীর হাত থেকে সরে গিয়ে এক ব্যক্তির নিয়ন্ত্রণে কেন্দ্রীভূত হয়েছে। পশ্চিমা বিশ্ব একসময় ভাবত এই মানুষটা বেশি দিন টিকবেন না। 1999 সালে যখন পুতিন ক্ষমতায় এলেন, তখন অনেকেই তাকে সাময়িক নেতা হিসেবে দেখেছিল। কিন্তু সেই মানুষটি আজ 26 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু। তার সামনে এসেছে একের পর এক মার্কিন প্রেসিডেন্ট, বদলেছে ইউরোপের রাজনীতি, বদলেছে বিশ্ব অর্থনীতি, কিন্তু পুতিন ঠিকই নিজের জায়গায় টিকে আছেন। অনেকে মনে করেন এর পেছনে সবচেয়ে বড় কারণ তার নির্মম বাস্তববাদ। পুতিন শুধু ক্ষমতা চালান না, ক্ষমতাকে এমনভাবে সাজিয়েছেন যাতে তার বিরুদ্ধে দাঁড়ানো মানেই নিজের ধ্বংস ডেকে আনা। ধরুন, কোনোভাবে কয়েকজন জেনারেল বিদ্রোহ করেই ফেলল, তারা মস্কো দখলও করে নিল। তারপর এখানেই শুরু আসল সমস্যা। কারণ রাশিয়ার অস্ত্রভাণ্ডারের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে এক বিশাল প্রতিষ্ঠান, রোস্টেক। আর এই প্রতিষ্ঠানের প্রধান পুতিনের বহু বছরের বিশ্বস্ত বন্ধু সের্গেই চেমেজভ। পুতিন আর চেমেজভ দুজনেই সাবেক কেজিবি অফিসার। কয়েক দশকের বন্ধুত্ব, সেই বিশ্বাসের জায়গা থেকেই রাশিয়ার সামরিক শিল্পের কেন্দ্রবিন্দু তুলে দেওয়া হয়েছে তার হাতে। রোস্টেকের অধীনে আছে শত শত কারখানা, লাখ লাখ রাইফেল, কোটি কোটি গুলি, সুখোই যুদ্ধ বিমান, মিগ ফাইটার জেট, এমনকি বিশ্বের আলোচিত S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমও তৈরি হয় এই নেটওয়ার্কে। মানে খুব সহজ, কোনো জেনারেল বিদ্রোহ করলেও দীর্ঘমেয়াদে তার হাতে অস্ত্র পৌঁছাবে না। সেনাবাহিনী কয়েকদিনের মধ্যেই সরঞ্জাম সংকটে পড়বে। তখন সেই বিদ্রোহী জেনারেলকেই নিজের সৈন্যদের রোষের মুখে পড়তে হবে। পুতিন ক্ষমতায় আসার আগে 90 দশকের রাশিয়া ছিল বিশৃঙ্খল। ধনী ব্যবসায়ীরা কম দামে রাষ্ট্রায়ত্ত কারখানা কিনে নিয়েছিল। বিজ্ঞানীরা বেতন পেতেন না, ইঞ্জিনিয়াররা চাকরি ছেড়ে ট্যাক্সি চালাতেন। সেই পরিস্থিতি বদলে দেন পুতিন। তিনি ব্যবসায়ীদের স্পষ্ট বার্তা দেন, ব্যবসা করতে চাইলে রাজনীতি থেকে দূরে থাকো। যারা শুনেছিল তারা টিকে গেছে, যারা শোনেনি তারা হয় জেল খেটেছে, না হয় দেশ ছেড়েছে। এরপর তিনি অস্ত্রশিল্পকে এক ছাতার নিচে আনলেন, তেলের টাকা দিয়ে সামরিক খাতকে শক্তিশালী করলেন। তারপর তৈরি করলেন এমন এক কাঠামো যেখানে ক্ষমতার প্রতিটি স্তর তার প্রতি ব্যক্তিগতভাবে অনুগত। আর এখানেই আসে রোজগার দিয়া।
2016 সালে তৈরি হওয়া এই ন্যাশনাল গার্ড সরাসরি পুতিনের অধীনে কাজ করে। তাদের কাজ একটাই, রাষ্ট্র নয়, প্রথমে পুতিনকে রক্ষা করা। এই বাহিনীর প্রধান ভিক্টর জোলোটভ একসময় ছিলেন পুতিনের ব্যক্তিগত দেহরক্ষী। মানে কোনো সেনা বিদ্রোহ শুরু হলে প্রথম প্রতিরোধ আসবে রোজগার দেওয়ার দিক থেকে। তারপর আছে এফএসবি, রাশিয়ার ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা। তারা শুধু বিদেশি গুপ্তচর ধরে না, নজর রাখে সেনাবাহিনী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক সবার ওপর। রাশিয়ার সামরিক ইউনিটগুলোর ভেতরেও এফএসবির নজরদারি থাকে। ফলে কোনো অফিসার গোপনে বিদ্রোহের পরিকল্পনা করলেও সেটা খুব দ্রুত পুতিনের কানে পৌঁছে যাবার সম্ভাবনা থাকে। এরপর আছে এফএসও। তাদের কাজ পুতিনকে জীবিত রাখা। পুতিন কোথায় যাবেন, কি খাবেন, কোথায় বসবেন, সবকিছু এই ইউনিট নিয়ন্ত্রণ করে। ধারণা করা হয় তাদের সদস্য সংখ্যা কয়েক হাজার। উন্নত প্রশিক্ষণ আর অন্ধ আনুগত্যের কারণে এদের ভাঙা প্রায় অসম্ভব। আরেকদিকে আছে জিআরইউ, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা। বিদেশে বসে কেউ পুতিন বিরোধী ষড়যন্ত্র করলে সেটাও তাদের নজর এড়ায় না। অর্থাৎ কোনো বিদ্রোহী জেনারেলকে শুধু সেনাবাহিনী সামলালেই হবে না, তাকে মোকাবেলা করতে হবে গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল গার্ড, প্রেসিডেন্টের নিরাপত্তা ইউনিট, এমনকি চেচেন বাহিনীকেও। চেচেন নেতা রমজান কাদেরভ পুতিনের সবচেয়ে বিশ্বস্ত আঞ্চলিক মিত্রদের একজন। চেচেন যোদ্ধাদের অনেকেই ব্যক্তিগতভাবে পুতিনের প্রতি অনুগত। তাই পরিস্থিতি খারাপ হলে তারা মস্কোর পক্ষে মাঠে নামবে, এটা অনেকেই ধরে নেয়। তবে শুধু নিরাপত্তা কাঠামো না, পুতিনকে টিকিয়ে রেখেছে আরেকটি জিনিস, ভয়। রাশিয়ায় একটা ধারণা বহু বছর ধরে ছড়িয়ে আছে, পুতিনের বিরুদ্ধে দাঁড়ালে শেষ পরিণতি ভালো হয় না। এর সবচেয়ে আলোচিত উদাহরণ ইয়েভগেনি প্রিগোজিন। একসময় তিনি ছিলেন পুতিনের ঘনিষ্ঠ মানুষ। আর ওয়াগনার বাহিনী আফ্রিকা, সিরিয়া, ইউক্রেন বিভিন্ন জায়গায় রাশিয়ার হয়ে যুদ্ধ করেছে। কিন্তু ইউক্রেন যুদ্ধে ক্ষয়ক্ষতি বাড়তে থাকলে প্রিগোজিন প্রকাশ্যে রুশ সামরিক নেতৃত্বের সমালোচনা শুরু করেন। তারপর 2023 সালের জুনে তিনি মস্কোর দিকে অগ্রযাত্রার ঘোষণা দেন। পুরো বিশ্ব হতবাক। ওয়াগনার বাহিনী দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ শহর দখল করে ফেলে। মনে হচ্ছিল এটাই হয়তো পুতিনের সবচেয়ে বড় সংকট। কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যে সবকিছু থেমে যায়। আপাত সমঝোতার পর প্রিগোজিন বেলারুশে চলে যান। অনেকে ভাবল হয়তো ঘটনা শেষ, কিন্তু 2 মাস পর তার ব্যক্তিগত জেট আকাশ থেকে বিধ্বস্ত হয়। বিমানে থাকা সবাই মারা যায়। পশ্চিমা বিশ্লেষকরা সন্দেহ করলেও আনুষ্ঠানিকভাবে কিছুই প্রমাণিত হয়নি। তবু সেই ঘটনার পর রাশিয়ার ভেতরে একটা বার্তা খুব স্পষ্ট হয়ে যায়, ক্ষমতার বিরুদ্ধে গেলে শেষটা নিরাপদ নাও হতে পারে। আরেকটি বহুল আলোচিত নাম আলেকজান্ডার লিটভিনেনকো। সাবেক এফএসবি কর্মকর্তা এই মানুষটি লন্ডনে পালিয়ে গিয়ে রুশ গোয়েন্দা কার্যক্রম নিয়ে নানা অভিযোগ করেছিলেন। এরপর একদিন রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায় তার শরীরে বিরল তেজস্ক্রিয় পদার্থ পেলোনিয়াম 210 পাওয়া গেছে। এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এসব ঘটনা মিলিয়ে রাশিয়ায় এক ধরনের মানসিক বাস্তবতা তৈরি হয়েছে। সবাই জানে পুতিনের বিরুদ্ধে যাওয়া শুধু রাজনৈতিক ঝুঁকি না, সেটা জীবন মৃত্যুর খেলাও হতে পারে। কিন্তু বিষয়টা শুধু ভয় না, পুতিনের চেয়ারটাও খুব সহজ কোনো চেয়ার না। ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর চাপ, পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ সব একসাথে সামলাতে হচ্ছে তাকে। একদিকে ন্যাটো, অন্যদিকে আমেরিকা, তার উপর ইউরোপে জ্বালানি রাজনীতি। এত চাপের মাঝেও রাশিয়াকে চালিয়ে নেওয়া সহজ কাজ নয়। অনেক রুশ কর্মকর্তা হয়তো মনে করেন পুতিনকে সরিয়ে ক্ষমতায় বসা মানে আগুনের চেয়ারে বসা, কারণ এরপর তাকেই সামলাতে হবে যুদ্ধ, নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট আর পশ্চিমা বিশ্বের চাপ। তাই রাশিয়ার ক্ষমতার ভেতরে একটা অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে। অনেকে হয়তো পুতিনকে ভালোবাসেন না, কিন্তু তার জায়গায় বসার সাহসও পান না। আজকের রাশিয়ায় পুতিন শুধু একজন প্রেসিডেন্ট নন, তিনি এক বিশাল নিরাপত্তা কাঠামো, গোয়েন্দা নেটওয়ার্ক, অর্থনৈতিক শক্তি আর ভয়ের সংস্কৃতির কেন্দ্রবিন্দু। তবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নেতারাও একদিন থেমে গেছেন। প্রশ্ন হল, পুতিনের গল্প কোথায় গিয়ে থামবে? সেনা অভ্যুত্থান, অভ্যন্তরীণ বিদ্রোহ, নাকি সম্পূর্ণ অন্য কোনো পথে? উত্তরটা এখনো সময়ের কাছেই বন্দী।